হ্যাঁ স্যার, রেকর্ড অন করে দিয়েছি স্যার, শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি আমাদেরকে শোনা যাচ্ছে। তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিনাপসের পক্ষ থেকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনার নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং রমজানের এই সময় আপনারা সবাই খুব সুন্দর দিন যাপন করছেন। তো ইফতারের পর আসলে আমরা সবাই একটু, আমার মনে হয়, রিল্যাক্সে থাকি। তো তারপরও আমরা আপনাদেরই বিভিন্ন ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থিত হই। তো ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এটা একটা ইমার্জিং সাবজেক্ট, আপনারা জানেন। এবং এই সাবজেক্টটা আসলে যেহেতু নতুন বা ইমার্জিং, সেই হিসেবে কিন্তু আসলে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আসলে এখানে সিলেবাসটা কিরকম হয়, এখানে কি কি পড়তে হয়, কোন টপিকগুলো বাদ দিলেও চলে, বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, বা এটার ক্যারিয়ার অ্যাসপেক্টস কি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা প্রায় আপনাদের সামনে আলোচনা করে থাকি। যেমন মোটামুটি আমরা প্রতি মাসে আপনাদের সাথে কিন্তু এই বিষয় নিয়ে বসি। যেমন কিছুদিন আগে কিন্তু আমরা একটা সেশন করলাম যেখানে আপনারা ক্যারিয়ার সম্পর্কে জেনেছিলেন যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে ক্যারিয়ার করলে তখন আপনার কিরকম পার্সপেক্টিভ হতে পারে, আপনি আহ, কতটা, মানে কিরকম রোগী আশা করতে পারেন, বা কোন কোন ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আমাদের মেন্টর ডক্টর সৈয়দ ইশতিয়াক রিফাত কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছিল এর আগের সেশন। তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনার নিয়ে। ওরিয়েন্টেশন বলতে মূলত আমাদের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে বিসিপিএস এর যে সিলেবাসটা এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য, এটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট। এটা আপনি দেখবেন যে আপনার ইন্টারনাল মেডিসিনের যে সিলেবাস সেটা থেকে কিন্তু আলাদা, অর্থাৎ এদের ফ্যাকাল্টিটাই আলাদা। সেই জন্য আসলে কিন্তু অনেকে কনফিউশন হয়। অনেকে এর আগে এরকম হয়েছে যে 6 মাস প্রিপারেশন নেওয়ার মধ্যে সে 5 মাসই মেডিসিনের প্রিপারেশন নিয়েছে, এরপরে সে জানতে পেরেছে যে আসলে সিলেবাসটা আলাদা। তো আগে থেকে আপনি যদি সিলেবাসটা জানেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে। সো আমরা আজকে আপনাদের সামনে সিলেবাসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর তারপর আমরা একটু আপনাদেরকে কোন কোন টপিক আপনারা পড়বেন, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং লাস্টলি আমাদের সিনাপস মেডিকেল একাডেমি থেকে আপনাদের আসলে কোন কোন ব্যাচ প্রোভাইড করা হবে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের জন্য, এবং কোন ব্যাচের কোনটা সুবিধা, আপনি কোনটা চুজ করতে পারেন, সেটা নিয়ে আমাদের সামনে আলোচনা করা হবে। তো শুরুতে একটু বলে রাখি, আমাদের স্পেশাল রামাদান অফার চলছে, যেখানে আমরা কিন্তু সমস্ত ব্যাচেই 40% ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা কিন্তু দিচ্ছি। সো আপনারা যারা এখনো এনরোল করেননি, মনে করছেন যে এনরোল করবেন, তারা কিন্তু অবশ্যই, আজকে কিন্তু লাস্ট ডেট। বিগত 3-4 দিন ধরে আসলে এই ইয়েটা চলছে, আমাদের অফারটা চলছে। So আজকে কিন্তু লাস্ট ডেট। আপনারা আর দেরি না করে যারা মনে করছেন যে এখনো ভর্তি হতে চান, তারা অবশ্যই ভর্তি হবেন। তবে আপনারা যারা আজকে লাইভে আছেন তাদের জন্য আমরা স্পেশালি একটা অফার আজকে আমরা আরো দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যারা আহ আজকেও আমাদেরকে জানাবেন যে হ্যাঁ আমি ভর্তি হব, আমাদের এই জুমে কমেন্ট করার মাধ্যমে অথবা ফেসবুক লাইভ বা যে যেখান থেকে আছেন আপনি কমেন্টের মাধ্যমে বা যে কোনো ভাবে আমাদের কাছে যদি রিচ করতে পারেন যে হ্যাঁ ভাইয়া আমি আজকে আপনাদের সেশনটা করেছি, আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, আপনার এই সেশনের মধ্যে বা আজকের মধ্যে আপনারা যদি জানান, তাহলে কিন্তু আপনি আরো 2-3 দিনের মধ্যে যদি ভর্তি হন, আমরা ইনশাল্লাহ আপনাকে 40% ডিসকাউন্টটা প্রোভাইড করবো। সো আর দেরি নয়, আপনারা আহ যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে যাবেন। এবং এখানে আরেকটা কথা আসলে আমার মনে হয় বলা উচিত যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে পুরো বাংলাদেশেই যারা এফসিএস পার্ট ওয়ান পরীক্ষা দেয়, আমার মনে হয় সবাই মোটামুটি মানে সিনাপসে আমাদের কথা জানে যে আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট দেই বা কি কি ম্যাটেরিয়ালস পড়াই। তারপর আমাদের মানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্স দিই, এটা কিন্তু সবাই আমার মনে হয় জানে। যারা পরীক্ষা দেয় 100% আমার মনে হয় সিনাপস থেকে মানে এই তথ্যগুলা, মানে তারা ভর্তি হোক বা না হোক, হয়তো কেউ ভর্তি হয়েছে তার কাছ থেকে জেনে নিল, বা অনেক সময় আমাদেরকেও পার্সোনালি নক দিয়ে অনেকে জিজ্ঞেস করে। সো আলটিমেটলি মানে আমার মনে হয় যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে সিনাপসের আসলে আহ সেরকম কোনো বিকল্প নেই। তো যাই হোক, আমরা আমাদের সেশনটা শুরু করি। প্রথমে আমাদের সামনে কথা বলবে ডক্টর মোহাম্মদ সায়েম, ও আপনাদের সাথে সিলেবাস নিয়ে আলোচনা করবে সিলেবাস পার্ট ওয়ানের। এরপর আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি আপনাদের সাথে আলোচনা করব একটু ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে। এবং লাস্টলি ডক্টর মোহাম্মদ মাহফুজ আনাম আপনাদের সাথে আলোচনা করবে সিনাপসের বিভিন্ন ব্যাচ নিয়ে। সো ডক্টর মোহাম্মদ সাইম, তুমি লাইনে? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে তুমি সিলেবাসটা একটু মানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখায় তুমি সিলেবাসটা একটু ডিসকাস করবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইম। থ্যাংক ইউ জাফরি ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আস- আসলে ফিজিক্যাল মেডিসিনের যে ইটা কি বলে, যদি সিলেবাসের কথা বলি, আহ ভাই স্লাইড কি শেয়ার হয়েছে একটু যদি বলতেন জাফি ভাই। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে, সমস্যা নেই। তবে এখানে ওকে। মনে হয় পেপার ওয়াইজ, তুমি হচ্ছে পেপার ছাড়া এটা একটু বলে দিও। ওকে, জি জি জি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আসলে ওই ফিজিক্যাল মেডিসিনের সিলেবাসের কথা যদি বলি, সেটা হলো যে ফিজিক্যাল মেডিসিনের যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা, সেটা হলো মেডিসিন এবং মেডিসিন অ্যালাইন্ড এবং নন অ্যালাইন্ড, মানে দুইটা ভাগে বিভক্ত। ঠিক আছে। তো মেডিসিন এবং অ্যালাইন, মেডিসিন এবং অ্যালাইন কারা, যেমন কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রো, এরা হলো মেডিসিন উইথ অ্যালাইন। আর কিছু সাবজেক্ট আছে মেডিসিন উইথ নন অ্যালাইন, যেমন আমরা বলতে পারি ফিজিক্যাল মেডিসিন, হ্যাঁ, তারপরে রেডিওলজি। এই এই যে সাবজেক্ট গুলা, এগুলো হচ্ছে মেডিসিন নন অ্যালাইন। তো এই মেডিসিন অ্যালাইন এদের সিলেবাসটা সেম, তাদের সম্পূর্ণ সিলেবাসটা সেম থাকে, বাট মেডিসিন নন অ্যালাইন যে সিলেবাসটা সেটা কিন্তু ডিফারেন্ট হয়। যেমন ফিজিক্যাল মেডিসিনের জন্য ডিফারেন্ট সিলেবাস, এরপরে আমাদের রেডিওলজির জন্য ডিফারেন্ট সিলেবাস। ঠিক আছে, এই নন অ্যালাইন যে ছয়টা সাবজেক্ট আছে, তো তাদের এই সিলেবাসটা ডিফারেন্ট হয়। তো আমরা আসলে বিসিপিএস থেকে যে আমাদের কারিকুলাম দেয়, যে পুরা এফসিপিএস এর যে কারিকুলাম দেয়, যখন আমরা হই অ্যাডমিট হই, তখন এই এফসিপিএস এ পার্ট 1 এর সিলেবাসটাও দেওয়া থাকে, পার্ট 2 এর সিলেবাসও দেওয়া থাকে, কারিকুলাম দেওয়া থাকে। তো এই যে কারিকুলাম দেওয়া থাকে, ওই কারিকুলামে এই পার্ট 1 এর যে সিলেবাসটা আগে দেওয়া ছিল, আগে তো এই যে পেপার 1, পেপার 2, পেপার 3 আলাদা করা ছিল, এবং এরপরে তো পরীক্ষাগুলো একসাথে নাই কিন্তু। যদিও আসলে মানে মানে পেপার, তিনটা পেপার একসাথে করা হয়েছে, কিন্তু সিলেবাস দেখা যায় যে আগেরটার মতোই। ঠিক আছে, মোটামুটি। তো আমরা যদি দেখি যে আসলে সিলেবাসটা তো আসলে এই প্রথমে যেটা আমাদের অ্যানাটমি, ঠিক আছে। তো অ্যানাটমি থেকে মোটামুটি আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশন করি, সেটা হলো যে অ্যানাটমি থেকে 100 মার্ক, আর হইলো আমাদের ফিজিওলজি এবং ইলেকট্রোফিজিক্স থেকে 100 মার্ক, এন্ড হলো আমাদের প্যাথোলজি, ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এই এই তিনটা থেকে 100 মার্ক। তো অ্যানাটমি থেকে 100 মার্ক আমাদের এখানে 50-50 থাকে, এসবি এবং এমসিকিউ। ঠিক আছে, দেখা যায় 25-25 এসবি এবং 25 এমসিকিউ থাকে। তো পেপার 1-এ যদি আমরা দেখি, আমাদের অ্যানাটমিতে যে জিনিসগুলা, সেটা হলো যে হিস্টোলজি। তো হিস্টোলজি থেকে আমাদের পুরো হিস্টোলজি পড়তে হয় না। তো আমাদের হিস্টোলজি থেকে যেখানে যে টপিকস গুলো এখানে বলা আছে, যে আমাদের সেল এবং টিস্যুর যে হিস্টোলজি গুলো আছে, কানেকটিভ টিস্যুর যে হিস্টোলজি, এই জিনিসগুলো পড়তে হয়, বিশেষ করে মাসল, কার্টিলেজ, বোনস, টেন্ডন, লিগামেন্ট, নার্ভ, এই যে এদের হিস্টোলজি পড়তে হয়। অন্য যেগুলো আমরা গ্যাস্ট্রো বা রেসপিরেটরি, হ্যাঁ, বা অন্য যে হিস্টোলজি, এই জিনিসগুলো আমাদের তেমন লাগে না। আমাদের এই কানেকটিভ টিস্যু এবং সেলের যে হিস্টোলজিটা, এইটাই লাগে। এরপরে আমাদের পেপার ওয়ানের তিনটা আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং আমাদের সিএনএস। তো আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং সিএনএস, এই তিনটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় 60-70% কোশ্চেন অ্যানাটমির এখান থেকে আসে। তো এ- এখান থেকে আপার লিম্ব, লোয়ার লিম্ব বা সিএনএস থেকে বোনস এবং জয়েন্টস এর ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো লাগে। এরপর আপার লিম্ব, লোয়ার লিম্বের যে মাসেল গুলো আছে, হ্যাঁ, এরপরে মাসেলের দেখা যায় যে নার্ভ সাপ্লাই, হ্যাঁ, সাথে হইলো মুভমেন্ট গুলা, এবং ইম্পর্টেন্ট গুলো হইলো যে অ্যাপ্লাইড অ্যানাটমি গুলা খুব বেশি আসে, যে বিডি চৌরাশিয়াতে যে ক্লিনিক্যাল অ্যানাটমি যে দেওয়া আছে, এই ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে দেখা যায় যে কোশ্চেন খুব বেশি হয়। ঠিক আছে। এরপরে স্পাইন আসলে আলাদা কোনো চ্যাপ্টার নাই, কিন্তু এই যে বিডি চৌরাশিয়াতে প্রতি চ্যাপ্টারে বোনসের সাথে ভার্টিব্রার সাথে যে রিলেটেড প্রথম এই যে ডিসকাস করা থাকে, তো এখান থেকেই পড়তে হয়। হ্যাঁ, তো এই স্পাইনের মাসল, বোন, জয়েন্ট এবং এটার ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো আমাদেরকে পড়তে হয়। এরপরে সিএনএস এর যে জিনিসগুলা, সেটা হলো আমাদের সিএনএস এর অর্গানাইজেশন, আমাদের নিউরোগ্লিয়া, এরপরে আমাদের স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম, সেরেবেলাম, সেরেব্রাল কর্টেক্স, বেসাল গ্যাংলিয়া, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ক্রেনিয়াল নার্ভ, পেরিফেরাল নার্ভ। ঠিক আছে, এই সিএসএফ, মেনিনজেস, ব্রেন, স্পাইনাল কর্ড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের সিএনএস থেকে পড়তে হয়। তাহলে আমাদের অ্যানাটমির তিনটা টপিকস, একটা হলো আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং আমাদের সিএনএস, এই তিনটা হলো আমাদের জন্য অ্যানাটমির মূল টপিকস। এরপরে আমাদের থোরাক্স থেকে কিছু জিনিস পড়তে হয়, যেমন আমাদের থোরাসিক ওয়াল, হ্যাঁ, সাথে ডায়াফ্রাম, তারপরে আমাদের জয়েন্টস, এরপরে রিব,
স্টারনাম ভার্টিব্রা, হ্যাঁ, ইন্টারক্রস্টাল স্পেসের কন্টেন্ট গুলা, নার্ভ গুলা, ঠিক আছে। এরপরে আমাদের মেরুদণ্ডের বিভিন্ন ডিভিশন, হার্ট এবং পেরিকার্ডিয়ামের দেখা যায় যে খুব সুপারফিশিয়াল জিনিসগুলো পড়তে হয়, এত ডিটেলস আমাদের পড়তে হয় না। আর লাংস এবং প্লুরাও সেম, যে দেখা যায় সুপারফিশিয়াল জিনিসগুলো আমাদেরকে পড়তে হয় থোরাক্স থেকে। এরপরে আমাদের জেনিটোরিয়ারি সিস্টেম থেকে পেলভিক ফ্লোর, হ্যাঁ, এরপরে আমাদের ইউরিনারি ব্লাডার এবং হ্যাঁ ইউরেটার, এরপরে কন্ট্রোল অফ মিক্সচারেশন, এই জিনিসগুলো পড়তে হয়। এন্ডোক্রাইন থেকে দেখা যায় যে প্যানক্রিয়াস, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, এই জিনিসগুলোর মানে স্ট্রাকচার পড়তে হয়, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচার গুলা পড়তে হয়। এরপর এমব্রায়োলজি থেকে দেখা যায় যে মাস্কুলার এবং স্কেলেটাল সিস্টেমের, শুধু এমব্রায়োলজি, পুরো এমব্রায়োলজি আমাদের লাগে না, শুধু মাস্কুলার এবং স্কেলেটাল সিস্টেমের যে এমব্রায়োলজিটা আছে, দুইটা জিনিস আমাদের লাগে। আর অন্য জিনিসগুলো আমাদের এমব্রায়োলজি, যে দেখা যায় যে গ্রোথ থেকে শুরু করে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের লাগে না, শুধু আমাদের লাগে যে আমাদের মাস্কুলার এবং স্কেলেটাল সিস্টেমের যে এমব্রায়োলজি, এই জিনিসটা। তো আমরা, এটা হলো যে আমাদের অ্যানাটমি থেকে আমাদের সিএনএস পড়তে হয়, আপার লিম, লোয়ার লিম এবং হিস্টোলজি, সাথে আমাদের এন্ডোক্রাইন, তারপরে আমাদের থোরাক্সের কিছু অংশ, আর আমাদের এমব্রায়োলজি। এরপরে যেটা আমাদের ফিজিওলজি এবং ফিজিক্স এবং ইলেকট্রনিক্স, যেটা আগে পেপার 2 ছিল। তো এখানে ফিজিওলজিতে 50 মার্ক, গ্রুপ এ, যেটা ফিজিওলজিতে 50 মার্ক। তো এই ফিজিওলজি থেকে যে জিনিসগুলো পড়তে হয়, আমাদের বেসিক যে ফিজিওলজি আছে, সেলের বা সেলুলার যে বেসিক যে ফিজিওলজি আছে, এই ফিজিওলজির সাথে আমাদের ওয়াটার এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফিজিওলজি গুলা পড়তে হয়, ঠিক আছে। এরপরে আমাদের এই নার্ভাস সিস্টেমের ফিজিওলজি গুলা, ঠিক আছে, নার্ভাস সিস্টেম, তারপরে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, প্রপার্টিস অফ নার্ভ, নার্ভ ফাইবার, এদের ফাংশন গুলা, এরপরে মোটর ইউনিট, সিন্যাপস, এরপর আমাদের রিসেপ্টর গুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই আমাদের সিএনএস, এর প্রথম হলো আমাদের জেনারেল ফিজিওলজি, এরপরে আমাদের সিএনএস ফিজিওলজি, ঠিক আছে। এরপরে আমাদের যে জিনিসগুলো পড়তে হয় সেটা হলো আমাদের কার্ডিওভাস্কুলার, যে ফিজিওলজি গুলো আছে, কার্ডিওভাস্কুলার রেগুলেটরি সিস্টেম, হ্যাঁ, এরপরে আমাদের রেসপিরেটরি রেগুলেশন, হ্যাঁ, রেসপিরেটরি যে পালমোনারি ভেন্টিলেশন, ভলিউম, ক্যাপাসিটি, হ্যাঁ, যে কার্ডিয়াক আউটপুট, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। এরপরে আমাদের যে তা হলো ইউরিনারি সিস্টেম থেকে আমাদের এই যে মিকচুরেশনের মেকানিজম, আর আমাদের ব্লাডার, ইউরিনারি ব্লাডার ফিজিওলজি এবং কানেকশন, ঠিক আছে। আর হইলো ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুধু আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশনের ফিজিওলজিটা পড়তে হয়। আর ফুড, ওয়াটার এবং ইলেকট্রোলাইটের যে ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, এই জিনিসটা আমাদেরকে খুব বেশি পড়তে হয় না। দেখা যায় যে খুব কম এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু গ্যাস্ট্রিক সিক্রেশনের এখান থেকে কোশ্চেন আসে। তো যাই পুরা ই থেকে এলিমেন্টারি থেকে এই শুধু এই দুইটা টপিকস পড়তে হয়, ঠিক আছে। এরপরে আমাদের স্পোর্টস ফিজিওলজি, যেটা আমাদের গাইডনের একটা চ্যাপ্টার আছে, স্পোর্টস ফিজিওলজি, হ্যাঁ, ঠিক আছে। এই স্পোর্টস ফিজিওলজি থেকে কিন্তু মোটামুটি দেখা যায় যে 8 থেকে 10 মার্কের মতো কোশ্চেন আসে, ঠিক আছে। তো স্পোর্টস ফিজিওলজিতে আমাদের মাসেল ইন এক্সারসাইজ, রেসপিরেশন ইন এক্সারসাইজ, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। এক্সারসাইজের সাথে আমাদের বডি ফ্লুইড, হ্যাঁ, আমাদের বডি হিট বা সল্টের যে চেঞ্জ গুলা, কার্ডিওভাস্কুলার যে চেঞ্জ গুলা হয়, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। এরপরে আমাদের জেরিয়াট্রিক মেডিসিন, যেটা আসলে আমাদের ডেভিডসন একটা চ্যাপ্টার আছে, জেনেটিক মেডিসিন, হ্যাঁ। তো এইখান থেকে দেখা যায় যে, ছোট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়তে হয়। তো এটা হলো মোটামুটি আমাদের ফিজিওলজি, ঠিক আছে। আমাদের ফিজিওলজি তাহলে বেসিক সেলুলার কিছু ফিজিওলজি পড়তে হয়, এরপরে আমাদের সিএনএস ফিজিওলজি পড়তে হয়, হ্যাঁ। এরপরে আমাদের দেখা যায় যে সিবিএস এবং রেসপিরেটরি কিছু পার্ট পড়তে হয়। এরপরে আমাদের স্পোর্টস ফিজিওলজি পড়তে হয়, আর আমাদের এখান থেকে জেনেটিক মেডিসিন। তো এই জিনিসগুলো আমাদের ফিজিওলজির মধ্যে মোটামুটি 50 মার্কের মতো থাকে। এরপরে যেটা আমাদের ফিজিক্যাল মেডিসিনের জন্য স্পেশাল, সেটা হলো আমাদের ফিজিক্স এবং ইলেকট্রনিক্স। তো এই ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এর মধ্যে মোটামুটি 50 মার্ক। এখানে আসলে এই ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এর এই টপিকসটা আসলে অনেকের কাছে দেখা যায় যে খুব দুর্বোধ্য থাকে, বা মানে যেহেতু আসলে এই এমবিবিএস আমাদের কারিকুলামে এই ইলেকট্রনিক্স এর সাথে আমরা তেমন বেশি পরিচিত হই, এজন্য এই ফিজিক্স এবং ইলেকট্রনিক্স আমাদের কাছে দেখা যায় যে খুব কঠিন লাগে, যদি আসলে এই জিনিসগুলা থেকে খুব বেশি পেঁচানো কোশ্চেন হয় না, ঠিক আছে। তো এখান থেকে যে ফিজিক্স এবং ইলেকট্রনিক্স থেকে আমরা মোটামুটি যে জিনিসগুলো আমাদের এখান থেকে ফিজিক্স এবং ইলেকট্রনিক্স থেকে আমাদের মোটামুটি 50 মার্কের মতো, এখানে আমাদের যে জিনিসগুলো পড়তে হয়, আমাদের থেরাপিউটিক হিট এবং কোল্ড,
হ্যাঁ, এই থেরাপিটিক হিটের ইন্ডিকেশন গুলা, কন্ট্রা ইন্ডিকেশন গুলা, ঠিক আছে। তারপরে আমাদের হাইড্রোথেরাপি বা কন্ট্রাস্ট বাথ, ওয়াক্স বাথ, এই জিনিসগুলো পড়তে হয়। এরপর আমাদের বিভিন্ন লাইট আছে, ইনফ্রারেড রে, আলট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ঠিক আছে, এই লাইট গুলো পড়তে হয়। এরপর আমাদের কিছু ডিপ মোডালিটি আছে, শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এই জিনিসগুলো পড়তে হয়, সাথে আমাদের লেজারও পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসগুলোর যে মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এই তিনটা মোটামুটি বললে হয় যে কিভাবে মেকানিজম মানে অ্যাকশনটা করে, তারপরে এগুলোর ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এই সবগুলোর এইটাই, যে মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশন। এরপরে আমাদের কিছু কারেন্ট আছে, যেমন আমাদের গ্যালভানিক কারেন্ট আছে। হ্যাঁ, এরপর আমাদের ডিরেক্ট কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হয়। এরপর আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আইটি কার্ভ, এই জিনিসগুলো আমাদের এই ইলেকট্রোথেরাপি থেকে আমাদের এই বেসিক জিনিসগুলো পড়তে হয়। এরপর আমাদের আইন্টোফোরোসিস, হ্যাঁ, এফইএস, ঠিক আছে, টেন্স বা আইএফটি, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হয়, যে এটার মেকানিজম অ্যাকশন কি, ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, ঠিক আছে। এরপর আমাদের থেরাপিউটিক কিছু এক্সারসাইজ আছে, যে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, এক্সারসাইজের ডেফিনেশন, বিভিন্ন ধরনের এক্সারসাইজের আমাদের বেনিফিট কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হয়, ঠিক আছে। এরপরে এটা হলো আমাদের ফিজিক্স এবং ইলেকট্রনিক্স, ঠিক আছে। তারপরে আমাদের ডায়াগনোসিস, আল্ট্রাসোনোগ্রাম অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে দেখা যায় যে এখান থেকে দেখা যায় খুব বেশি কোয়েশ্চেন আসে না, জাস্ট কয়েকটা জিনিসের আমাদেরকে মানে কোন সোনোগ্রামে আমাদের মাসেল বা নার্ভ দেখতে কেমন, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হয়, ঠিক আছে। এরপরে আমাদের প্যাথোলজি, ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স থেকে, প্যাথোলজি থেকে মোটামুটি 60 মার্কের মতো থাকে, ঠিক আছে। প্যাথোলজি থেকে মোটামুটি 60 মার্কের মতো থাকে। তো প্যাথোলজির মধ্যে যে জিনিসগুলো পড়তে হয় সেটা হলো আমাদের কিছু জেনারেল প্যাথোলজি পড়তে হয়, যেমন আমাদের ইনফ্লামেশন, এরপরে আমাদের রিপেয়ার, হ্যামোরেজ, থ্রম্বোসিস, এম্বোলিজম, ইনফ্রাকশন, এই দেখা যায় যে এই বেসিক কিছু প্যাথোলজি পড়তে হয়, ঠিক আছে। জেনারেল প্যাথোলজি যেগুলো, এগুলা পড়তে, এর সাথে হইলো আমাদের কিছু ইমিউনোলজিক্যাল রিলেটেড, আমাদের মাস্কুলোস্কেলেটাল বা সিএনএস এর সাথে রিলেটেড কিছু ইমিউনোলজি পড়তে হয়, ঠিক আছে। ইমিউনোলজি যেটা মাস্কুলোস্কেলেটাল এবং সিএনএস এর সাথে রিলেটেড। এরপর আমাদের এই ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, মেটাবলিক জয়েন্ট ডিজিজ, যেটা আমরা মোটামুটি এই ডেভিডসন এর আমরা রিমাটোলজি থেকে পড়ি। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমাদের প্যাথোলজি অফ ব্রঙ্কাইটিস, লাং অ্যাবসেস, এই জিনিসগুলো জাস্ট তবে বেশি এখান থেকে পড়তে হয় এই ডিজেনারেটিভ জয়েন্টিস এবং মেটাবলিক জয়েন্টিস, এই গুলা থেকে খুব বেশি কোশ্চেন হয়। এরপর আমাদের স্ট্রোক, হ্যাঁ, আমাদের সিএনএস এর বিভিন্ন ডিজিজ, হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলার কজ গুলা পড়তে হয়, ঠিক আছে। এরপর আমাদের মাসেলের প্যাথোলজি গুলো পড়তে হয়। এরপর আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ বা সিবিএস এর প্যাথোলজি গুলো দেখা যায় যে আহ, মানে জাস্ট সুপারফিশিয়াল ভাবে আমাদের থ্রম্বোফ্লেবাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হচ্ছে, হ্যাঁ, এগুলা প্যাথোলজি গুলো আমাদেরকে পড়তে হয়। এরপরে আমাদের পিআইডি বা ডায়াবেটিক্স বা কুশিং সিনড্রোম, হ্যাঁ, সোরিয়াসিস, এই এর প্যাথোলজি গুলো আমাদেরকে পড়তে হয়। এই প্যাথোলজি থেকে, জেনারেল প্যাথোলজি থেকে মোটামুটি 60 মার্কের মতো, ঠিক আছে। তারপরে আমাদের ফার্মাকোলজি, তো ফার্মাকোলজি থেকে একটা হলো জেনারেল ফার্মাকোলজি, একটা হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি থেকে আমাদের মোড, তারপরে আমাদের ড্রাগ রিসেপ্টর, ড্রাগ রিঅ্যাকশন, হ্যাঁ, ড্রাগের প্রলং অ্যাকশন, হ্যাঁ, বায়োট্রান্সফরমেশন, এই জিনিসগুলো পড়তে হয়। আর হলো আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি থেকে আমাদের ডেভিডসনের যে আছে, রিমোটোলজি আছে, এখানে ফার্মাকোলজি থেকে আমাদের এনএসআই, ডিএমআরডি, স্টেরয়েড, এই তিনটা জিনিস খুব বেশি পড়তে হয়, এনএসআই, ডিএমআরডি এবং স্টেরয়েড, সাথে আমাদের ভ্যাসোডাইলেটর, তারপরে মাসেল রিল্যাক্সেন্ট, এই চার পাঁচটা টপিকস আমাদেরকে খুব বেশি পড়তে হয়। এরপরে আমাদের বিভিন্ন ডিজিজ, আমরা যে সকল ড্রাগ ইউজ করি, এই ড্রাগ গুলার দেখা যায় যে আমরা এই যে ড্রাগগুলা দিচ্ছি, এগুলোর অ্যাডভার্স ইফেক্ট আসে, এবং দেখা যায় যে অনেক সময় ইন্ডিকেশনও আসে যে এই ড্রাগগুলো ইন্ডিকেশন, ঠিক আছে। তাই অ্যাজমাতে আমরা যে সকল ড্রাগ ব্যবহার করি, নার্ভাস সিস্টেমের বিভিন্ন ডিজিজ আমরা যে সকল ড্রাগ ইউজ করি, আমাদের পিইউডি তে বা আইবিএস এ যে ড্রাগগুলো ইউজ করি, ডায়াবেটিস, হাইপোথাইরিজম বা হাইপারথাইরিজম, আমরা যে সকল ড্রাগগুলো ইউজ করি, এই ড্রাগগুলোর নাম, ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। এরপর আমাদের হাইপার টেনশন, করোনারি ভ্যাসোডাইলেটর, হ্যাঁ, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, ডায়ারেটিক্স, এইখান থেকেও দেখা যায় যে মাঝে মধ্যে কোশ্চেন আসে, ঠিক আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল, এখান থেকেও দেখা যায় আসলে এই অ্যান্টিবায়োটিক থেকে দেখা যায় দুই একটা কোশ্চেন আসে, ঠিক আছে। এরপর অ্যান্টি ডিপ্রেসেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে গাউট, গাউট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গাউট এবং পার্কিনসন ডিজিজ, এইখানে এই ডিজিজটা, গাউট এবং পার্কিনসন ডিজিজ, এই পুরা ডিজিজ ইম্পর্টেন্ট। সাথে এই ডিজিজ গুলোর সাথে আমরা কি কি ড্রাগ ইউজ করি, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি এই যে সিস্টেমিক ফার্মাকোলজি থেকে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়, ফার্মাকোলজি। এরপরে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর যে টপিকস গুলো আছে,
হ্যাঁ, এই টপিকস গুলা দেখা যায় যে 10 মার্কের মতো। দেখা যায় যে আমাদের বায়ো স্ট্যাটিস্টিক্স খুব বেশি কঠিন হয় না, একদম মোটামুটি পড়লেই মোটামুটি এই যে 4টার মতো কোশ্চেন বা 8 মার্ক মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, আর দেখা যায় যে একটা কোশ্চেন খুব বেশি কঠিন হয়। হ্যাঁ, মোটামুটি 5টার মতো থাকে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে যে মুজাম্মেল স্যারের ই দেওয়া হয়, লেকচার বা স্যারের যে শিট দেওয়া হয়, তো এখান থেকে বললে মোটামুটি দেখা যায় যে 4টার মতো কারেক্ট করা যায়। ঠিক আছে। তো এই তো মোটামুটি সিলেবাস আসলে আমরা যে এটা যে সিলেবাস সেটা তো আসলে 2020 সালে যেটা ই করছিল। তো এটা যেটা বলতেছিলাম যে আমাদের অ্যানাটমি মোটামুটি 100 মার্কের মতো। এরপর হলো ফিজিওলজি আমাদের 50 মার্ক। দেন হলো ফিজিক্স এবং ইলেকট্রনিক্স, সেটা 50 মার্ক। এরপরে প্যাথোলজি, ফার্মাকোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, এটা মিলে মোটামুটি 100 মার্ক। হ্যাঁ, তো এখন তো আসলে একদিন পরীক্ষা হচ্ছে। মোটামুটি এই ইয়ের মধ্যে 300 মার্কের মধ্যে যদি আমি মোটামুটি 210-এর মতো পাই, হ্যাঁ, আহ, সবগুলো মিলে, তাইলে কিন্তু মোটামুটি পাস। তো এই তো মোটামুটি সিলেবাস ছিল জাফরি ভাই। আচ্ছা, ধন্যবাদ সাইম, খুব সুন্দর করে আমাদের সাথে সিলেবাসটা ডিসকাস করার জন্য। তো উম, এবার তাহলে আমি একটু আমার মনে হয় আহ, আমার স্ক্রিন শেয়ার করে তো যে সিলেবাস যেটা বললো সেটা আমি একটু কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো। জি ভাই যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। তো উম, সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমি আমার শুরু করতে যাচ্ছি যেটা আমার বলার কথা। সো আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এক্সপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এবং বর্তমানে এমডি রেসিডেন্সি কোর্সে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে, নিউরোলজিতে। সো সায়েম এতক্ষণ ধরে যেগুলো বললো এগুলো হচ্ছে আমাদের মূলত বিসিপিএস এর যে সিলেবাস। হ্যাঁ, যেটা আমরা মানে সোজা বাংলায় অনেক সময় বলি যে আসলে সিলেবাস না দেখে পরীক্ষা দেওয়া উচিত না, সেই সিলেবাসটা আপনারা এতক্ষণ দেখলেন। তো এখানে একটা বিষয় কি, সিলেবাসে মানে এমন অনেক টপিক আছে যেগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে না, আবার কিছু টপিক আছে যেগুলো সিলেবাস হয়তো এভাবে হাইলাইট করা নাই, বাট আসলে এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সো আমি একটু আপনাদের সাথে ওইগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদেরকে বেশি করে পড়তে হবে বা কোনগুলো আপনার বেশি গুরুত্ব দিতে হবে, কোনগুলো কম গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটা আসলে আপনাদের আমি লাস্টও একবার অনেক সময় বলে থাকি যে এই টপিকগুলো থেকে পরীক্ষার আগের দিন পড়বেন বা পরীক্ষার দিন সকালবেলা এই টপিকগুলো থেকে পড়বেন। সো ওই একই স্লাইডে কিন্তু আমি আপনাদের আজকে দেখাচ্ছি, যেখানে আপনারা বুঝবেন মোটামুটি যে আহ, কোন কোন টপিকে আপনাকে বেশি জোর দিতে হবে। সো আমাদের এখন তার পেপার নাই, এখন হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ যদি বলি, আমাদের সাবজেক্ট মূলত লাগে অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি একসাথে বলতে পারেন। তারপর হচ্ছে আপনার কমিউনিটি মেডিসিনের মধ্যে আপনার বায়োস্ট্যাটিস্টিক্সটা লাগবে। আর এইদিকে হচ্ছে আপনার প্যাথোলজির মধ্যে জেনারেল প্যাথোলজি লাগবে। আর কিছু কিছু আমাদের রিউমাটো প্যাথোলজি লাগে। তার সাথে হচ্ছে আপনার মাইক্রোবায়োলজির মধ্যে শুধু ইমিউনোলজিটা লাগে। আর তার সাথে হচ্ছে আপনার ফার্মাকোলজি লাগবে, আর মেডিসিনের যে স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার, যে এগুলোই মোটামুটি লাগে, আমি যেগুলো একটু ডিটেলস এখন আলোচনা করব। আর এর বাইরে যে কোশ্চেন হয় না সেটা না, মনে করেন অনেক সময় আহ দেখা যেতে পারে ফরেনসিক মেডিসিন থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আপনার এত মানে মাথা ঘামানোর দরকার নেই, ওই একটা দুইটা কোশ্চেনের জন্য আপনার মানে কিছুই ইনশাল্লাহ আসবে যাবে না। আপনি যদি বাকিগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো ভালো করে পড়েন তাহলে দেখবেন যে কভার হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় যেমন আমাদের সময় মাইক্রোবায়োলজি থেকে দুইটা বা তিনটা কোশ্চেন মনে হয় দিছিল। তো এগুলো আসলে আপনি দুইটা তিনটা কোশ্চেনের জন্য পুরো মাইক্রোবায়োলজি পড়ে আসলে ভাবে ই করতে পারবেন না, এবং ওটা সিলেবাসও নাই। সো ওটা হয়তো অ্যাটিপিক্যালি হঠাৎ করে দিয়ে একটা চলে আসে, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। আবার মনে করেন আমাদের ডেভিডসন থেকে রিউমাটোলজি, নিউরোলজি, জেরিয়াট্রিক্স এই তিনটা চ্যাপ্টার মূলত লাগে। আপনার অনেক সময় দেখা যায় রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওলজি থেকে একটা কোশ্চেন চলে আসে। তো এগুলো আসলে আপনার মানে মাথা ঘামানোর কিছু নেই। তো আমরা আসেন আমরা সাবজেক্ট ওয়াইজ একটু সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স কি কি হওয়া উচিত সেটা আমরা একটু দেখি। অ্যানাটমি থেকে আপনাকে মূলত এই সিকোয়েন্সে পড়তে হবে, অর্থাৎ লিমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপর নিউরো অ্যানাটমি, এরপর বাকিগুলো। ঠিক আছে, মোটামুটি এটা হেড নেকের মধ্যে আমরা বলতে থাকি মূলত নিউরো অ্যানাটমি রিলেটেড যে টপিকগুলো, যেমন ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল ক্যাভিটি, এই টাইপের টপিকগুলো মানে বেশি ইম্পর্টেন্ট।
বাকিগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। হেড নেকে আপনার ওই যে ফ্যারিংস ল্যারিংস হাবিজাবি এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, তারপর হিস্টোথোরাক্স এভাবে করে আপনারা মোটামুটি যাবেন। আচ্ছা, স্পাইনটা আসলে আমার মনে হয় অ্যাবডোমেনের সাথে না দিয়ে এই নিউরোঅ্যানাটমি স্পাইন বললে ভালো হয়, স্পাইন থেকেও কোশ্চেন আসে। হুম। আচ্ছা। আহ এবার আসেন আমরা হচ্ছে পরেরটা যাই। এর পরের পেজে দেখেন কি কি আছে। অ্যানাটমির প্রত্যেকটা সেকশনের জন্য আপনাকে জয়েন্টটা খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা সিস্টেমে যা যা জয়েন্ট আছে, মনে করেন আপার লিম্বে যে জয়েন্ট আছে, আবার হেড নেকের মধ্যে যে জয়েন্ট গুলো আছে যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ঠিক আছে, মানে প্রত্যেকটা জয়েন্ট আপনাকে ভালো করে পড়তে হবে একদম ডিটেলসে। এরপর মাসেল, কিছু কিছু মাসেল আপনার খুব ডিটেলসে পড়তে হবে, কিছু কিছু মাসেল ওভারঅল লোকেশন কি সেটা জানলে হয়। যেমন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টাল অফ দ্য থাইয়ের মাসেল কোনটা, পোস্টার কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেল কোনটা, এরকম লোকেশনটা জানতে হবে। স্পেশালিটি বা আদার নেম যেমন হচ্ছে আপনার কিকিং মাসেল, সুইমিং মাসেল, এই টাইপের কোনগুলো এগুলো একটু জানতে হবে। অ্যাকশন এবং নার্ভ সাপ্লাই, বিডি চৌরাশির অ্যাকশন এবং নার্ভ সাপ্লাইয়ের যে বক্স গুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। অরিজিন ইনসার্শন অত বেশি ইম্পর্টেন্ট না। অরিজিন ইনসার্শন পড়তে চাইলে আমার মনে হয় এই কটা পড়লেই মোটামুটি এনাফ। পেট্রোয়ালিস মেজর, ট্রাপিজিয়াস, লেটিসিমাস ডোরসি, বাইসেস ব্রাকাই, ডাইসেস ব্রাকাই, লুটিয়াস ম্যাক্সিমাস, মোটামুটি এই একটা পড়লেই হয়। আর নার্ভের ফাংশন গুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে। মিডিয়ান নার্ভের ফাংশন, আল্লাহ নার্ভের ফাংশন, কোনটার লেশনে কি হচ্ছে, হ্যাঁ এগুলো পড়তে হবে খুব ভালো। ক্লিনিক্যাল অ্যানাটমি যেটা, তবে ক্লিনিক্যাল অ্যানাটমিটা আমরা কিন্তু আবার নিউরো লোকালাইজেশন হিসেবে আলাদা একটা সেগমেন্ট আমরা আপনাদের পড়ায় থাকি, আহ, যেটা আসলে আপনাকে লোকালাইজ করতে হেল্প করে যে কোথায় হোয়ার ইজ দ্য লেশন। এই টাইপের কোশ্চেন গুলো আপনাকে লোকালাইজ করতে হেল্প করবে। একটা সিনারিও দিয়ে কিন্তু আপনাকে অনেক সময় কোশ্চেন দিয়ে দিবে যে হোয়ার ইজ দ্য লেশন বা কোন আর্টারি টেরিটরিতে লেশন, এগুলো আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যদি আপনার নিউরো লোকালাইজেশন বা ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির আইডিয়া থাকে। এবার আসেন এক্সট্রিমিটি থেকে আপনাকে এক্সট্রা কি কি পড়তে হবে। এক্সট্রিমিটি থেকে আপনি হচ্ছে ক্লিনিক্যাল বক্স যেগুলো আছে বিডি চৌরাশি সুন্দর করে পড়বেন। সামারি বক্স গুলো পড়বেন এট দ্য এন্ড অফ চ্যাপ্টার, আপনার বিডি চৌরাশি থাকে। এবং এক্সারসাইজের কোশ্চেন আনসার গুলো কিন্তু পড়ার চেষ্টা করবেন। নিউরো অ্যানাটমি থেকে আপনাকে নিউরো লোকালাইজেশন খুব ভালো করে পড়তে হবে। আমরা সিনাপসের পক্ষ থেকে নিউরো লোকালাইজেশনের এই ব্যাচ থেকে আমরা আলাদা একটা মানে অফিসিয়াল সেশনের আয়োজন করেছি। এর আগের ব্যাচ গুলোতে কিন্তু আসলে এই সেশনটা অফিসিয়ালি ছিল না, আনঅফিসিয়ালি আমি দেখা যেত যে অনেক সময় এক্সট্রা ক্লাস হিসেবে অথবা রিভিউ ক্লাসের মধ্যে নিউরো লোকালাইজেশন একটু পড়া দিতাম। তো এবার কিন্তু আলাদাভাবে এটার ক্লাস আয়োজন করা হয়েছে আপনাদের জন্য, আশা করি এটা উপকৃত হবেন আপনারা। আর ক্লিনিক্যাল বক্স অ্যাজ ইউজুয়াল আপনার ক্লিনিক্যাল বক্স, সামারি বক্স যেগুলো আছে, এক্সারসাইজ কোশ্চেন অ্যান্সার, এগুলো সবই পড়তে হবে। হেড নেকের মধ্যে আপনার সেম ক্লিনিক্যাল বক্স রিলেটেড টু নিউরো অ্যানাটমি, সামারি বক্স রিলেটেড টু নিউরো অ্যানাটমি, এক্সারসাইজ কোশ্চেন আছে, এগুলো পড়তে হবে। আর হেড নেকের সাথে আমি স্পাইনটা একবারে বলে দিই যে ভার্টিক্যাল কলামের আপনার 4-5টা কোশ্চেন আছে দেখবেন লামলিতে। হ্যাঁ, আপনারা দেখবেন যে এমসিকিউ এর কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য কয়েকটা স্বীকৃত বই আছে, যেমন লামলি, রডডি, স্মিথডি। হ্যাঁ, লামলি হচ্ছে অ্যানাটমি, রডডি হচ্ছে ফিজিওলজি এবং স্মিথডি হচ্ছে প্যাথোলজি। এই বইগুলো কিন্তু আপনাদের কিছু কিছু টপিক লাগে, যেমন লামলির মধ্যে আপনার ভার্টিক্যাল কলামটা কিন্তু লাগে। হ্যাঁ, এটা আপনাকে ভালো করে পড়তে হবে। ওখানে 4-5টা কোশ্চেন আছে কিন্তু ওর মধ্যেই ভার্টিক্যাল কলামের মোটামুটি সব তথ্য চলে আসছে। এবার আসেন হিস্টোলজি থেকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কি কি পড়বেন। হ্যাঁ, এই কয়েকটা টপিক এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকেই ঘুরে ফিরে প্রত্যেকবার কোশ্চেন আসে। এগুলো পড়লে আপনি দেখবেন হিস্টোলজি মোটামুটি আপনার কভার হয়ে যাবে। ঠিক আছে। আর স্পাইন ইন্ট্রাআর্টিকুলার স্ট্রাকচার, এই দুটা জিনিস আপনি দেখবেন যে সেলিম রেজা স্যারের হিস্টোলজি বইতে এটা ছোট্ট করে একটা অংশ আছে। যদি আপনাদের কাছে বই থাকে খুবই ভালো, না থাকলে আমাদেরকে বললে আমরা আপনাদের ছবি দিলে পাঠিয়ে দিব। সো স্পাইনের দেখবেন যে আপনার 1 পেজের মতো একটা অংশ আছে সেলিম রেজা স্যারের বইতে। আর ইন্ট্রাআর্টিকুলার স্ট্রাকচার একদম ছোট্ট একটা বক্স মতো আছে যে ইন্ট্রাআর্টিকুলার স্ট্রাকচার কি কি আছে, যেমন আপনার মেনিস্কাই, তারপর হচ্ছে আপনার এন্টার ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট, এই টাইপের এগুলো হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার। হ্যাঁ, এইখান থেকে অনেক সময় এমসিকিউ আসে এই বক্সটা থেকে। তো এইটা আমি আলাদা করে এই জন্য হাইলাইট করে দিচ্ছি, এগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। তারপর আসেন অ্যাবডোমেন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলা। এই কয়েকটা থেকেই ঘুরে ফিরে অ্যাবডোমেনে কোশ্চেন আসে। আপনি অ্যাবডোমেন ওভারঅল যদি পড়তে যান, অন্যান্য ফ্যাকাল্টির জন্য কিন্তু অ্যাবডোমেনটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য অ্যাবডোমেন কিন্তু মানে অনেক কম ইম্পর্টেন্ট। এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি আপনি কভার করতে পারবেন, বিশেষ করে ইউরিনারি ব্লাডার, সাপোর্টস অফ ইউটেরাস, এই কয়েকটা জিনিস। হ্যাঁ, এখানে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী না, এখানে ওভারঅল দিয়ে দিচ্ছে আর কি। ইউরিনারি ব্লাডার, সাপোর্টস অফ ইউটেরাস, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এমব্রায়োলজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো দেখবেন, এগুলো থেকেই ঘুরে ফিরে প্রতিবারই কোশ্চেন আসে। অসিফিকেশন অফ দ্য কার্পাল বোন, এটা দেখবেন বিডি চৌরাশিয়ার আপার লিম্ব অংশের মধ্যে প্রথম চ্যাপ্টারে একটা ছবি আছে। হ্যাঁ, একটা মানে হাতের স্কেলেটনের ছবি, ওখানে হচ্ছে কোনটা কত সপ্তাহে ডেভেলপ করে এটা বলা আছে, ওখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলো আপনাকে জানতে হবে।
এবার আসেন ফিজিওলজি। ফিজিওলজির সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স কি, কোনটা বেশি জোর দিয়ে পড়বেন? দেখেন, এখন এখানে হচ্ছে আপনার নার্ভাস ফিজিওলজিটা আপনাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মাসেল স্পোর্টস ফিজিওলজি এবং স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টার ফ্রম রডডি। রডডি হচ্ছে আপনার ফিজিওলজির এমসিকিউর একটা বই, ছোট্ট একটা বই। আগে এগুলো থেকে অনেক কোশ্চেন আসতো, এখন আসলে এই লাম্বি রড ডিসমেন্টি থেকে তেমন কোশ্চেন আসে না। তারপরে ডিরেক্ট দু একটা কোশ্চেন চলে আসে, যার জন্য আমি বললাম যে লামলি থেকে আপনি ওই যে স্পাইনটা পড়বেন। সেরকম রডডি থেকে স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টার আছে, ওখানে দেখবেন আপনার 25-30টা কোশ্চেন আছে। ওই কোশ্চেন গুলো একদম পড়ে ফেলবেন, ওগুলা একটু সফিস্টিকেটেড কোশ্চেন। রডডি বইটাই সফিস্টিকেটেড আসলে। তো এটা আসলে আপনার ওই চ্যাপ্টারটা থেকে কিন্তু ডিরেক্টলি আমাদের সময় 2-3টা কোশ্চেন চলে আসছিল। সেই জন্য এটা ভালো করে পড়ে ফেলবেন, এবং ওই চ্যাপ্টারটা আহ মানে বুঝেন আর না বুঝেন মুখস্থ করে ফেলবেন আর কি, সোজা কথা। ঠিক আছে, যদি বুঝে পড়তে পারেন খুবই ভালো, কিন্তু আমি ওইভাবে বুঝতাম না খুব একটা। যতটুকু বুঝছি বুঝছি, বাকিটা মুখস্থ করে ফেলছি, কারণ এটা আসলে আপনার মানে আহ দেখা যাচ্ছে যে পরেও যে খুব বেশি লাগবে তা না, কিন্তু এই পরীক্ষার জন্য একটু লাগবে। এই জন্য মোটামুটি এটা পড়ে ফেলবেন। আর আমাদের কোচিং আসলে কিন্তু মাসেল স্পোর্টস ফিজিওলজি এগুলো আমরা গাইডলাইন থেকে পড়াই, প্লাস তসলিম স্যারের বই থেকে যদি কিছু লাগে, প্লাস আমাদের লেকচার শিট আছে, এবং আমরা চেষ্টা করতেছি লেকচার শিটটা আর একটু আপনাদের এই ব্যাচে হয়তো আপনারা পাবেন না, বাট এর পরবর্তীতে আগামী বছর থেকে আমরা যে ব্যাচগুলো রান করবো ইনশাল্লাহ, সেখানে আমাদের পিএমআর ফ্যাকাল্টি একটা স্পেশাল শিট আমরা দেওয়ার চেষ্টা করব, যেখানে আসলে কিন্তু আপনারা এই স্পেশাল যে টপিক গুলো যেগুলো আমাদের ফিজিক্যাল মেডিসিনের জন্য লাগে এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং সাথে সাথে এই যে স্পোর্টস ফিজিওলজি, মাসেল ফিজিওলজির জন্য আলাদা সেগমেন্ট, ওখানে বেশ বড় সেগমেন্ট থাকবে ইনশাআল্লাহ। তো এরপর আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি, সিভিএস ফিজিওলজি। এই দুইটার মধ্যে মূলত দেখবেন যে যেগুলোর সাথে এক্সারসাইজের সম্পর্ক আছে সেগুলো বেশি লাগে। এরপর মনে করেন রেনাল, জিআইটি, নিউট্রিশন, জেনারেল ফিজিওলজি, ফ্লুইড ইলেক্ট্রোলাইট, অ্যাসিড বেস ডিসঅর্ডার। ঠিক আছে, এর মধ্যে মূলত পটাশিয়াম ডিসঅর্ডার গুলা, ইসিজি চেঞ্জেস ইন পটাশিয়াম ডিসঅর্ডার বা ডিফারেন্ট ডিসঅর্ডার্স, অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। ডেভিডসন একটা বক্স আছে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ। হ্যাঁ, আপনার এই যে ফ্লুইড ইলেক্ট্রোলাইট চ্যাপ্টার আছে, তো এখান থেকে কোশ্চেন আসে। এন্ডোক্রাইন থেকে আসলে লিস্ট কোশ্চেন আসে, ইনসুলিন রিলেটেড যে একটা কোশ্চেন অনেক সময় আসে, বেশিরভাগ সময় এগুলো থেকে কোশ্চেন আসে না। তো এই হচ্ছে সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স ফিজিওলজির ক্ষেত্রে। আচ্ছা, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি অ্যাকচুয়ালি। এরপর আসেন হচ্ছে আপনার বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে মোজাম্মেল স্যারের লেকচার আপনি যদি কখনো করে থাকেন, ওইটাই আপনার জন্য এনাফ। যদি না করে থাকেন, আমার মনে হয় সিনাপসের বিভিন্ন পেজে বা গ্রুপে বা ইউটিউব চ্যানেলে আপনি পেতে পারেন, বা মোজাম্মেল স্যারের লেকচার আপনি বিভিন্ন চ্যানেলে পাবেন। ঠিক আছে, ওখান থেকে করতে পারেন। অথবা স্যারের আলাদা কোর্স আছে বায়োস্ট্যাটিস্টিক্স এর এক্সারসাইজ পাঠানোর জন্য, ওইটা করতে পারেন। আবার বিসিপিএস থেকে অনেক সময় মোজাম্মেল স্যারকে দিয়ে একটা কোর্স করা এক্সারসাইজ পাঠানোর জন্য, বায়োস্ট্যাটের জন্য, ওইটা করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি হচ্ছে আমাদের যে লেকচার শিট গুলো আছে সেখান থেকে পড়লেই হয়। বা মোজাম্মেল স্যারের কিন্তু বায়োস্ট্যাটের পিডিএফ আছে, আপনি চাইলে ওখান থেকে পড়তে পারেন। হ্যাঁ, মানে বায়োস্ট্যাটটা আসলে অনেক ভাস্ট টপিক, এবং এটা কোনো জায়গায় অত গোছানো নেই। মোজাম্মেল স্যারের লেকচার বা ওনার পিডিএফ এ গোছানো থাকে, এই জন্য এখান থেকে আমরা পড়তে বলি এটা। এবার আসেন হচ্ছে প্যাথোলজির সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্যাথোলজি থেকে আসবে হচ্ছে রিউমাটোপ্যাথোলজি। রিউমাটোপ্যাথোলজিটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে ডেভিডসনের রিউমাটোলজি চ্যাপ্টারে দেখবেন যে আহ, প্রত্যেকটা ডিজিজের শুরুতেই প্যাথোলজি বা প্যাথোফিজিওলজি আছে। ওগুলো একটু পড়তে হয়, কারণ ওখান থেকে কোশ্চেন আসে, ওখানে অনেক ফ্লো চার্ট থাকে, ওগুলো থেকেও কোশ্চেন আসে। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিস অনেক সময় আপনার রবিনস থেকেও কোশ্চেন আসে। হ্যাঁ, সো এগুলো একটুখানি পড়তে পারলে খুবই ভালো। এরপর আপনার জেনারেল প্যাথোলজির মধ্যে ইনফ্লামেশন, মানে সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স অনুযায়ী ইনফ্লামেশন, হিলিং, হেমোডাইনামিক্স, সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, জেনেটিক্স, নিউপ্লাসিয়া। দেখেন, নিউপ্লাসিয়া যেমন অ্যাবডোমেন বলছিলাম যে অন্যান্যদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, সেরকম নিউপ্লাসিয়া অন্যান্যদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। কয়েকটা স্পেসিফিক বক্স ছাড়া আসলে তেমন কোনো কোশ্চেন আসে না। আর স্মিথ ডি বা ডেভিডসনের রিলেটেড চ্যাপ্টার গুলো আপনি পড়তে পারেন। হ্যাঁ, স্মিথ ডি হচ্ছে প্যাথোলজির এমসিকিউ এর বই। আর ডেভিডসন থেকে মনে করেন আপনার জেনেটিক্স এর চ্যাপ্টার আছে, অনকোলজির চ্যাপ্টার আছে। ঠিক আছে, তারপর ইমিউনোলজির একটা চ্যাপ্টার আছে, এগুলো আপনি ওখান থেকে একটু দেখতে পারেন, স্পেশালি বক্স গুলা। ঠিক আছে, ওখান থেকে অনেক সময় আসতে দিতে পারে। ইমিউনোলজি থেকে মোটামুটি চার্ট গুলা পড়লেই হয়। হ্যাঁ, এগুলো খুব বেশি আর লাগে না, যেখান থেকেই পড়েন আপনি, বই থেকে পড়েন, লেকচার শিট বা যেখান থেকে পড়েন। ফার্মাকোলজি সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স হচ্ছে এরকম, আপনাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে হচ্ছে ডেভিডসনের রিমাটোলজি চ্যাপ্টারে প্রত্যেকটা ডিজিজের সাথে, অথবা রিমাটোলজি চ্যাপ্টারের শুরুর দিকে একটা দেখবেন যে আপনার ফার্মাকোলজি অংশ আছে, ওই অংশটা ভালো করে পড়ে ফেলতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। আর নিউরোলজির প্যাথোলজি বা ফার্মাকোলজি থেকে আসলে খুব বেশি কোশ্চেন এভাবে দেখি না। তারপরও নিউরো ফার্মাকোলজি যেটা ডেভিডসন আছে ওখান থেকেও করতে পারেন, ওখান থেকেও কোশ্চেন আসে। এরপর আসে হচ্ছে ডিএমআরস, বায়োলজি, এই দুটো অবশ্য 24তে একসাথে করে ফেলছে। সেগুলো থেকে অনেক অনেক কোশ্চেন আসে, বিশেষ করে সাইড ইফেক্ট বা এগুলো থেকে কোশ্চেন আসে। এমএসএড থেকে, তারপর মাসেল রিল্যাক্সেন, অ্যান্টি অস্টিওপোরোটিক, অ্যান্টি গাউট, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটন পাম্প ইনহিবিটর, স্টেরয়েড, এগুলো থেকে কোশ্চেন কিন্তু অনেক আসে। আয়ন্টোফোরেসিস, এটা হচ্ছে আপনার
ইলেকট্রোফিজিক্সের একটা পার্ট, বাট এখানে আপনার এটা আমরা ফার্মাকোলজির মধ্যে এখানে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এরপর জেনারেল ফার্মাকোলজি থেকে যে স্পেসিফিক কিছু আছে না, যেমন হচ্ছে হাই বায়োঅ্যাভেলেবিলিটি কোন কোন ক্ষেত্রে হয়, তারপর হচ্ছে আপনার ড্রাগস উইথ হাই প্রোটিন বাউন্ড ইফেক্ট, তারপর হচ্ছে ড্রাগস উইথ হাই আপনার ফাস্ট পাস মেটাবলিজম, এই টাইপের যে টপিক গুলো আছে এগুলো থেকে এমসিকিউ আসে। আর সিএনএস ফার্মাকোলজি থেকে যে বললাম, মূলত ডেভিডসনটা পড়লেই মোটামুটি আমার মনে হয় চলে। এবার আসেন হচ্ছে মেডিসিন। মেডিসিন থেকে মূলত সিনারিও বেসড বা কেস বেসড কোশ্চেন আসে। So, ওইভাবে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, তবে এর জন্য খুব সফিস্টিকেটেড কোশ্চেন ওইভাবে পড়ার দরকার নেই। মনে করেন পাস মেডিসিন বা এসবি এর যে স্পেশাল বুক গুলো বাংলাদেশে পাওয়া যায়, এগুলো ওইভাবে পড়ার দরকার নেই। আপনি জাস্ট মোটামুটি উম, একটু, আমি আপনাদের যেভাবে পড়াই দিই মেডিসিনটা ওইভাবে পড়লে আপনি দেখবেন যে আপনি সলভ করতে পারবেন ডিফারেন্সিয়েট করে করে যদি পড়েন। আর এছাড়া আপনার ডেভিডসন থেকে রিমাটোলজি চ্যাপ্টারটা লাগবে, নিউরোলজি এবং স্ট্রোক মেডিসিন চ্যাপ্টার দুটা লাগবে, জেরিয়াট্রিক্স চ্যাপ্টারটা লাগবে, পেইন মেডিসিন 24th এডিশনের নতুন চ্যাপ্টার, এটা আমার মনে হয় রিমাটোলজির সাথে একবার পড়ে ফেলাটা ভালো। ঠিক আছে, এটা যদি আমরা আপনাদেরকে ওইভাবে এখনো আলাদা ক্লাস নেই না, বাট সিম্পল জিনিস, এটা ফিজিওলজিতে যা পড়ছেন ওইগুলো, সো এগুলো আলাদা করে না পড়লেও সমস্যা নেই, তারপর ডেভিডসনে যেহেতু আছে একটু পড়ে নেওয়া ভালো। হ্যাঁ, আর ডেভিডসন থেকে আমি বুঝলাম যে রিলেটেড চ্যাপ্টার্স অফ প্যাথোলজি, ইমিউনোলজি এগুলো একটু পড়তে। এবার আসলে আমাদের ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি বলতে আমাদের ফিজিক্স, ইলেকট্রোফিজিক্স বা ইলেকট্রোথেরাপি থেকে কি কি কোশ্চেন আসে, সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স। এখানে হচ্ছে আপনার হিট কোল্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, তারপর আল্ট্রাসনিক থেরাপি, ইনফ্রারেড থেরাপি, লেজার থেরাপি, এগুলো নিয়ে আমরা আলোচনা, এগুলো নিয়ে আমরা কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে অনেক, এগুলো আপনার সিকোয়েন্সের উপরের দিকে। ইলেকট্রনিক স্টিমুলেশন থেরাপি, টেন্স থেরাপি, ট্রান্সক্রেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন থেরাপি, physics electronics, exercise gait, ADL হচ্ছে activities of daily living, ডায়াগনস্টিক ফিজিয়াট্রি, ট্রাকশন ম্যানিপুলেশন এবং ফাংশনাল নিউরোমাসকুলার স্টিমুলেশন, এগুলা থেকে মোটামুটি আপনার কোশ্চেন আসে। সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স মোটামুটি এরকম। আর আদার্স এর মধ্যে আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং টপিকস এগুলো কিন্তু আসলে ওইভাবে করে আছে, রিসেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে হয়তো থাকতে পারে, তারপর আপনি বাজারেও হয়তো দুই একটা ফটোকপি শিট পাবেন। হ্যাঁ, বাট ওভারঅল ওইভাবে আসলে নাই। আমরা সিনাপসের পক্ষ থেকে চেষ্টা করতেছি যে আগামী বছরের মধ্যে আমরা একটা এরকম কিওয়ার্ড বের করতে পারি কিনা ফিজিক্যাল মেডিসিনের জন্য, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস রিসেন্ট কিছু কোশ্চেন এবং মডেল টেস্টের হিসেবে আপনাদের কিছু আমরা এভাবে কালেক্ট করে দিতে পারি কিনা, এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর এমনিতে প্রিভিয়াস টপিক গুলা থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আপনার এখানে কিওয়ার্ডটা আসলে ইম্পর্টেন্ট। আর আপনাদের সাথে ইনশাল্লাহ এই যে কিছুদিন পরে আগামী সপ্তাহে আমি আরেকটা সেশনে নিব, সেশনে বসবো আপনাদের সাথে, সেখানে হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার রিলেটেড, যেখানে মূলত কি ধরনের কোশ্চেন হয় ফিজিক্যাল মেডিসিনে, এরকম আমি 5টা এমসিকিউ 5টা এসবি নিয়ে আলোচনা করবো। তো ওইখানে আপনার চেষ্টা করবো আমি যে ইলেকট্রোফিজিক্স থেকে কি ধরনের কোশ্চেন আসে, বা সিনারিও বেসড কি ধরনের কোশ্চেন আসে, বা এমনি নর্মালি আপনার এমসিকিউ বা এসবি কি ধরনের আসে, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে ওখানে আপনারা করতে পারবেন, আজকেও বলতে পারবেন। এছাড়া আমাদের কোচিং থেকে সাজেশন দেওয়া হয়, তারপর আমরা ক্লাসের সময় কিছু জিনিস মার্ক করে দিব। হ্যাঁ, যেগুলো আপনি পরীক্ষার আগের দিন পড়বেন, এগুলো পরীক্ষার দিন পড়বেন, ওইভাবে করে আপনাকে কিন্তু পড়তে হবে। আর আমার কিছু নোট আছে রিমাটোলজি, নিউরোলজি, নিউরোলোকালাইজেশন, এগুলো আমি প্রোভাইড করে দিব, এগুলো আপনারা পড়বেন। আর কিছু সামারি আপনাদের দিয়ে দিই, এগুলো আপনারা পড়বেন। তো এইটাই মোটামুটি টেকনিক্স এন্ড টক্স নিয়ে আসলে এখন খুব বেশি কথা বলার নাই। জাস্ট একটা কথাই বলবো, যে হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনাকে তিনটা মানে সিকোয়েন্স ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে আপনি কি পড়বেন কি পড়বেন না, যার জন্য আপনার এই যে আজকের সেশনটা করতেছেন। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ওয়ার্ক অ্যাকর্ডিংলি, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি খালি শুনলেন কিন্তু পড়লেন না, তাইলে হবে না, আপনাকে পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জোর দিয়ে পড়তে হবে। আর লাস্টলি আপনাকে যেটা করতে হবে, আপনি মনে করেন অনেক পড়লেন, লাস্টের 15 দিন বা সামহাও আপনি হয়তো ভালোভাবে পড়তে পারলেন না কোনো কারণে, অথবা দেখা গেল যে আপনি ওই 15 দিনে সবকিছু আসলে রিভিউ করতেও পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা পেজের মধ্যে আপনি জাস্ট লিখে রাখবেন যে হ্যাঁ, এই টপিকগুলো আমি পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন রাত্রেবেলা, পরীক্ষার দিন সকালবেলা আমি টপিকগুলো দেখবো। ওগুলো আপনি টপিক লিখে ওগুলা পেজ নাম্বার, আপনি যেই বই থেকে পড়ছেন বা যে লেকচারশিপ বা যেখান থেকে পড়ছেন ওই পেজ নাম্বারটা লিখে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে শর্ট একটা আপনার নিজেরই সাজেশন হয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি পারি না বুঝি না, এগুলো আমার বেশি বেশি পড়তে হবে। এইভাবে করে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে এরকম করে টপিক কিছু লিখে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি একটা ভালো পরীক্ষার আগে একটা ভালো রিভিশন করতে পারবেন, কারণ রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতগুলো টপিক পড়ার পর। সো এটাই মোটামুটি আমার মনে হয় যে
সিলেবাস রিলেটেড যে কথাগুলো সাইম বলেছিল সেগুলো আমরা আরেকটু ক্লারিফাই করলাম যে আসলে সিলেবাসের কোন কোন টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো আমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, যেগুলো আমরা একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হবে। এগুলো আশা করি আপনারা বুঝবেন, এবং সাথে ওভারঅল আপনাদের আসলে কিভাবে পড়া উচিত সেগুলো নিয়ে আপনারা আশা করি বুঝছেন। আর পরীক্ষার জন্য কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন সেটাও আশা করি বুঝছেন। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা কোশ্চেনের অ্যান্সার দিব। আর অথবা যদি আপনারা কেউ ফেসবুক লাইভে কোশ্চেন করে থাকেন, সেটা হয়তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, সো ওটা আমরা পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোনো কোশ্চেন থাকলে এখানে বা জুমে আপনারা কমেন্ট করে করতে পারেন। আর এই ফাঁকে আর একটা কথা বলে রাখি, শুরুতেও বলেছিলাম, আপনারা হয়তো অনেকে ছিলেন না, মিস করে গিয়েছেন। সেটা হচ্ছে রমাদান উপলক্ষে কিন্তু সিনাপস থেকে আমরা 40% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সমস্ত ব্যাচে। এবং আজকে কিন্তু এটা শেষ দিন, বিগত কয়েকদিন ধরে আসলে অফারটা চলছে। তো আশা করি যারা এখনো ভর্তি হননি কিন্তু ভর্তি হব হব মনে করছেন, তারা সিনাপসে ভর্তি হয়ে যান, কারণ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু সিনাপসের আসলে কোনো বিকল্প নাই। আপনি খোঁজ নিলে দেখবেন যে ফিজিক্যাল মেডিসিনে যারা পরীক্ষা দেয় এর মধ্যে অলমোস্ট 100%ই সিনাপস থেকে কোনো না কোনো ভাবে, বা সিনাপসের যারা মেন্টর আছে আমরা, আমাদের থেকে কোনো না কোনো ভাবে তারা কিন্তু হেল্প নিয়ে থাকে, বা পরীক্ষা দিয়ে থাকে, বা আপনার কোচিং করে থাকে। হ্যাঁ, সো আমার মনে হয় যে আপনারা যারা এখনো ভর্তি হন নাই কিন্তু মনে করতেছেন ভর্তি হবেন, ইনশাল্লাহ কোনো কনফিউশন ছাড়াই আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আর অনেকে হয়তো মনে করতেছেন আজকে রাত হয়ে গেছে কিভাবে টাকা পাঠাবেন বা কিভাবে ভর্তি হবেন, তাদের জন্য চিন্তার কিছু নেই। আপনারা যদি আজকেও এই সেশনের মধ্যে বা আজকে 12টার মধ্যে আপনারা যদি জানায় রাখতে পারেন যে হ্যাঁ আমি আপনাদের সাথে ভাই ভর্তি হবো, সেশনে ছিলাম, তাহলে আমরা ইনশাল্লাহ এই এই, আহ, যে আপনার অফারটা এটা আপনাকে আরো 2-3 দিন পর্যন্ত প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আরো 40% ডিসকাউন্ট আপনি কিন্তু পাবেন এই, যদি আজকে আপনি ভর্তি নাও হতে পারেন, কিন্তু আমাদেরকে জানাইতে হবে আজকে সেই ক্ষেত্রে। So, আমার মনে হয় কারোর তেমন কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমরা, মানে আমি আমার কথা এখানে শেষ করব। ভাই আমি একটা একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শিওর। ভাই, আমি ভাই যে লাস্ট উইকে আপনাদের এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়েছি আর কি। এখন আমার তো অনেকগুলো ক্লাস বাকি পড়ে গেছে। এখন জি আমি জি। মানে কিভাবে পড়াটা শুরু করব, কন্টিনিউ করবো আপনার যেই ক্লাসগুলো রেগুলার হয় সেগুলো পড়ে যাব, নাকি আগেরগুলো দেখে আসবো? একটু সাজেশন আহ, দিন। ভাই আপনি কোন ব্যাচে ভর্তি হয়েছেন? মানে আমাদের তো 3টা ব্যাচ আছে, একটা আমি এইট ব্যাচ টেক্সট আর বুক ব্যাচ আছে আপনাদের, একটা লং ব্যাচ। লং ব্যাচ যেটা, তার মানে আপনি হচ্ছে ভাই জেনারেল ক্লাস গুলো করতেছেন আবার আমাদের গুলো করতেছেন, তাই না? জি 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 জি। আচ্ছা আচ্ছা ভাই, তার মানে আপনার তো সপ্তাহে 2টা করে ক্লাস, সেক্ষেত্রে আপনার আসলে একটু টাফ হয়ে যায় আমার মনে হয়। তো আপনি যেটা করতে পারেন, মোটামুটি এখন যেগুলো চলতেছে আপনি আহ, সেগুলোই আপাতত কভার করেন। এবং কয়েকদিন পরে আপনি দেখবেন যে আপনি যখন পড়াশোনার ফ্লোতে চলে আসবেন তখন দেখবেন যে আপনার 2টা ক্লাস আপনার হয়তো 1 সপ্তাহ লাগতেছে না, তখন হয়তো আপনি 5 দিনে শেষ করে ফেলতে পারতেছেন। তো তখন আপনি চেষ্টা করবেন বাকি 2 দিনে ওই আগের ক্লাসগুলো একটু কভার করে ফেলতে। আপাতত আপনি এর সাথেই থাকেন, কারণ নাহলে আপনি পরে গিয়ে পিছিয়ে যাবেন। যেটা চলতেছে আমার মনে হয় সেটার সাথে থাকলেই বেটার হবে। হুম, এটাই ঠিক আর আছে কি। ভাই। হ্যাঁ, থ্যাংক আচ্ছা, ইউ। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আর আম, তো এটাই মোটামুটি আমার মনে হয়। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে, মানে আমার কথা এখানেই শেষ করতে পারি। তো সবাইকে বেস্ট অফ লাক, এবং অবশ্যই ট্রাই হার্ড ফর দ্য বেস্ট এন্ড রিলাই অন আল্লাহ ফর দ্য রেস্ট। আমরা আমাদের চেষ্টা করে যাব, বাকিটার জন্য অবশ্যই আল্লাহ ভরসা আমাদের সকলের জন্য। সো আমার পক্ষ থেকে এখন থ্যাংক ইউ। ইনশাল্লাহ পরবর্তীতে আমার সাথে আবারও আপনাদের দেখা হবে। ক্লাসে তো আমি আছি আপনাদের সাথে, আর নেক্সট উইকে আপনাদের সাথে একটা সেশন আমি ইনশাল্লাহ নেবো, যেখানে কোশ্চেন কি ধরনের হয় জাস্ট আমি একটু আপনাদের সাথে আধা ঘন্টা একটু আলোচনা করবো যে হ্যাঁ 5টা MCকিউ 5টা SB আপনাদের একটু দেখাবো যে এরকম এরকম হয়, এই মোটামুটি। সো এই পর্যায়ে আমার মনে হয় যে আমার বক্তব্য যেহেতু শেষ, আমরা এর পরবর্তী যে সেগমেন্টটা, যেখানে আপনাদের সাথে আলোচনা করবে ডক্টর মাহফুজ আনাম। ডক্টর মাহফুজ আনাম এইবার এক্সিকিউটিভ পার্ট 1-এ চান্স পেয়েছে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে, একদম ফ্রেশ আমাদের মেন্টর। সো ও হচ্ছে আপনাদের সাথে আলোচনা করবে আমাদের সিনাপসের কি কি ব্যাচ আছে, এবং কোন ব্যাচে আপনি কি কি সাপোর্ট পাচ্ছেন, বা কি মানে কোনটা আর কি কি সুবিধা অসুবিধা আপনার জন্য, কোনটা সুবিধা হবে, এগুলো নিয়ে মাহফুজ আর আমাকে আলোচনা করবে। মাহফুজ। জি ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আর তুমি তুমি হচ্ছে এই করে তাহলে শেষ করে দিও, হ্যাঁ আমি হয়তো একটু পরে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে আমি হচ্ছে বানাই দিচ্ছি, পোস্ট বানাই দিচ্ছি। ঠিক আছে, শুরু করো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মাহফুজ আনাম। আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছি। পরবর্তীতে সিন্যাপসেই কোচিং করেছিলাম ফিজিক্যাল মেডিসিনের জন্য, এবং পরবর্তীতে পার্ট 1 পাশ করি, এবং সাম্প্রতিক সময়ে রেসিডেন্সিও ফিজিক্যাল মেডিসিনেই দিয়েছিলাম, রেসিডেন্সিতেও চান্স হয়েছে।
সো আমি যদি ব্যাচগুলোর কথা বলি, আমার প্রথমে আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ইন্টার্ন ছিলাম, তো সাবজেক্টটা আগেই চয়েস করেছিলাম যে এই সাবজেক্টে ক্যারিয়ার করব, এবং পরবর্তীতে আমি একটু গাইডলাইন খুঁজছিলাম। দেখা গেল মেডিসিন বা অন্যান্য ব্যাপারে যেমন গাইডলাইন অনেক ইজিলি অ্যাভেলেবল, এটাতে তো তেমন গাইডলাইন ইজিলি অ্যাভেলেবল ছিল না। তো কিছু কিছু দু একটা কোচিং এর কথা বা এগুলো শুনতেছিলাম নাম, যে হ্যাঁ কোচিং গুলো আছে। তো প্রথমে আমি একটু সিলেবাসটা কালেক্ট করেন বা ওই যে সিনাপসের জাফরি ভাইনাদের যে বিভিন্ন সেশন আগে ছিল ওগুলা দেখে আমি সিলেবাসটা একটু কালেক্ট করে হালকা পড়ার চেষ্টা করতেছিলাম। তো তখন আমার কাছে আমার নিজস্ব প্রয়োজন অনুযায়ী যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি একটা ব্যাচ চয়েস করেছিলাম যে না, এই ব্যাচটাতে আমি ভর্তি হব। তো আমি আপনাদের ব্যাচগুলোর কথা বলতেছি, আপনাদের যার যেটা মিল হবে, দেখবেন যে যার যেটা পারফেক্ট হচ্ছে সে সেটাতে ভর্তি হবেন। তো প্রথমে একটা ব্যাচ আছে ধরেন লং ব্যাচ। তো এটা কাদের জন্য? এটা আপনি যদি মনে করেন যে আপনার একদম পুরো সার্ভিসটাই দরকার, পুরো যে 300 মার্কের পরীক্ষা হয় এর ভিতর অনেক বেসিক কিছু আছে, তো এই সায়েম ভাই এবং জাফরি ভাই বললেন ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি, এগুলোর ভিতর যদি মনে করেন যে আপনার এই সবগুলাতে টুকটাক গ্যাপ আছে বা সেগুলো একটু ক্লাস করা প্রয়োজন বা এই ব্যাপারে গাইডলাইন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ভর্তি হবেন লং ব্যাচে। লং ব্যাচে ভর্তি হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের রেগুলার যে বেসিক সাবজেক্ট গুলোর ক্লাস হয় সেটাও সপ্তাহে একটা পাবেন, সাথে আমাদের ফিজিক্যাল মেডিসিনের যে স্পেশাল ফ্যাকাল্টির ক্লাস আছে সেটাও সপ্তাহে একটা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা এটা চয়েস করতে পারেন। সেকেন্ড যে ব্যাচ, এটা একটু বেশি পপুলার, এটা হচ্ছে টেক্সট বুক ব্যাচ বা আমাদের ফিজিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ব্যাচ বলা হয় যেটাকে। তো এই ব্যাচটার ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে এইটাতে শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিনের জন্য যে অতিরিক্ত জিনিসগুলো আছে, দেখা গেল ফিজিক্স, ইলেকট্রোথেরাপি, সেকেন্ড পেপারে যে কথাগুলো তো স্যাম ভাই বলতেছিল ওগুলা, এবং রিউম্যাটোলজি, নিউরোলজি এগুলা, এবং স্পেসিফিক অ্যানাটমিও, এই ক্ষেত্রে আমি এই ব্যাচটাতে ভর্তি হয়েছিলাম, এবং এই ক্ষেত্রে আমি একটা স্পেশাল আলাদা যে বেনিফিট পেয়েছি অন্যান্য জায়গা থেকে সিনাপসে। সিনাপসে আমি দেখলাম এখানে অ্যানাটমির উপর আলাদা খুব বিস্তারিত ক্লাস হয়। মানে বেসিক সাবজেক্টের অ্যানাটমি আপনি পাচ্ছেন, পাশাপাশি আবার এই ক্লিনিক্যাল ব্যাচটাতে অ্যানাটমি আলাদাভাবে শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিনের জন্য স্পেসিফিক ফোকাস করে পড়ানো হয়। বিশেষ করে এখানে যেহেতু লিম্বের অ্যানাটমি, নিউরো অ্যানাটমি এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে, যেগুলো অন্যান্য রেসিডেন্সি বা অন্যান্য জায়গায় দেখা গেল লিম্বের অ্যানাটমি অত বেশি ডিপে লাগতেছে না, কিন্তু এখানে লাগে। তো ওগুলো আলাদা আলাদা ক্লাস হয়। এছাড়া ডেভিডসনের ওই ক্লাসগুলো জাফরি ভাই নিজেই নেন, আলাদাভাবে ভাবে সুন্দর ক্লাস নেন রিউমাটোলজি, নিউরোলজি এগুলোর উপর, নিউরো লোকালাইজেশনের উপর। আর এছাড়া ফিজিক্যাল মেডিসিনের যে স্পোর্টস ফিজিওলজি এগুলো তো আছেই। এছাড়াও আমরা ফার্মাকোলজি বা অন্যান্য সাবজেক্ট থেকে আলাদা কি কি পড়বো এটার উপর আবার দুই একটা সেশন অ্যারেঞ্জ করা হয়। এবং আমার একটা জিনিস ভালো লাগছিল যে টোটাল ক্লাস যে কটা হওয়ার কথা ছিল আমাদের তার থেকে 2-3টা ক্লাস বেশি হয়েছিল। কারণ এই যে জাফরি ভাই কেবল একটু আগে বলতেছিলেন যে আলাদা একটা সেশন নেবেন, এরকম হুটহাট ভাইয়ারা কোচিং এর আমাদের পড়ার প্রয়োজন নেই, আলাদা আলাদা সেশনেরও অ্যারেঞ্জ করে থাকেন। তো ওইটারও আমরা সুবিধা ওখানে পেয়ে থাকি, যে আলাদা আলাদা বিভিন্ন এক্সট্রা ক্লাস বা এক্সট্রা কোনো গাইডলাইন সেইগুলা। তো যাদের মনে করবেন যে আমাদের বেসিক আপাতত অত বেশি দরকার নাই, জাস্ট গাইডলাইন গুলো হলে হচ্ছে, এবং শুধু ফিজিক্যাল মেডিসিনের জিনিসগুলো আমাদের এক্সট্রা জানা প্রয়োজন, তারা আমার মতে এই ক্লিনিক্যাল ব্যাচটা চয়েস করতে পারেন। এতে সপ্তাহে একটা মতো করে ক্লাস থাকবে এবং পড়াটা ওইভাবে নিজেরা গুছিয়ে নিতে পারেন। আর এমন যদি কেউ থেকে থাকেন যে আগে হয়তো বা একটা দিয়েছেন, কোনো একটা কারণে হয়তো হয় নাই, একটু পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে, তো তারা যেটা করতে পারেন যে তাদের তো পড়ানো গোছানো আছে সবকিছু। তো তারা যদি মনে করেন যে না, আমি পড়াটা নিজে পড়লেই হবে, কিন্তু আমি একটু ফ্লোর মধ্যে থাকতে চাই, যে না একটা রেগুলারিটি মেনটেন করাটা তো খুব ইম্পর্টেন্ট, ওটা আমি করতে চাই, তারা আমাদের শুধুমাত্র এক্সাম ব্যাচ আছে একটা, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সাপ্তাহিক যে এক্সাম গুলো আছে সেগুলোও দিতে পারবেন, ফাইনালি মডেল টেস্ট হবে সেটাও দিতে পারবেন, এবং ফুল যে একটা ফাইনাল পরীক্ষা মক টেস্ট হয় সিবিএস এর স্টাইলে, সেটাও আপনারা দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা শুধুমাত্র এক্সাম গুলোতে অ্যাক্সেস পাবেন। এটাই তো আপনারা উপর থাকবে যে আপনারা চয়েস করে যে কোনটাতে মানে ভর্তি হবেন। তবে ওভারঅল আমি বলবো যে যে সার্ভে আমি নিজে স্টুডেন্ট হিসেবে বা এখন মেন্টর হিসেবে যে দেখেছি, সার্ভিস যখন যেখানে যেমন প্রয়োজন হয়, লাগলে ভাইয়াদের তরফ থেকে, আমাদের তরফ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আর ভর্তির ব্যাপারে এই যে রমজান মাসের যে একটা স্পেশাল অফারের কথা জাফরি ভাই বলতেছিল, এটা তো 40% আজকে শেষ দিন, কিন্তু আপনারা যদি চান যে কোনো ভাবে হোক একটু জাস্ট জানাই রাখলেই হবে যে হ্যাঁ আমরা ভর্তি হব, সেটা যদি আজকের মধ্যে করতে পারেন তাহলে এক্সেস দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে। তো ওইটা করতে পারেন আপনারা। বাকি এই 3টা ব্যাচের মধ্যে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যাচ চয়েস করতে পারেন। সবগুলোরই ক্লাস ভালো কোয়ালিটি সম্পন্ন। তো যার যেটা পছন্দ আমার মতে সময় সুবিধা অনুযায়ী একটা ব্যাচ বেছে নিলেই হবে। আচ্ছা, ব্যাচ গুলো নিয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন।
এ ব্যাপারে আপনারা ডিটেলস এমনি গ্রুপেও জানতে পারবেন। আর তাছাড়া আমাদের যে জহির ভাই অন্যান্যরা আছে, ওগুলা ওনার গ্রুপের পোস্ট গুলোতে আপনারা কমেন্ট করলেও ইনবক্সে তারা আপনাদের রিচ করে নিবে। ধন্যবাদ মাহফুজ, অনেক সুন্দর করে তুমি একদম সংক্ষেপে জাস্ট ব্যাচগুলো সম্পর্কে বলে দিছো। আমার মনে হয় আহ মানে আমিও যখন ছিলাম স্টুডেন্ট তখন আসলে এত সুন্দর করে বুঝতাম না যে কোনটা লং ব্যাচ কোনটা ক্লিনিক্যাল ব্যাচ। হ্যাঁ, আমার ওটা বুঝতে আসলে কষ্ট হতো, তো তুমি খুব সুন্দর করে বলছো, এই জন্য অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় কারোর কোশ্চেন কি আর আছে? কোশ্চেন মনে হয় নাই। কেউ যদি ফেসবুক লাইভে কোশ্চেন করে থাকেন বা আমাদের জানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমরা সেটা রিচ করার করবো ইনশাল্লাহ। আর আবারও বললাম যে আপনারা এখনো জানাইতে পারেন আমাদেরকে, আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন সেটা আমরা আশা করি। সো আমার মনে হয় আমরা সেশনটা এখানে শেষ করি। অলমোস্ট 8টা বেজে গেছে, সামনে তারাবির নামাজ আছে, প্লাস আমরা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি। সো আর আমার মনে হয় যে খুব বেশি এখন আর দরকার নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবারও দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহফুজ আলম, তুমি মনে হয় ইয়ে করে তোমার দিচ্ছি। তোমার শেষ করতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।